বন্ধুরা, গত পর্বে তোমরা দেখেছিলে ডাকুবাগের ভাতিজা আর কিংকং এর ছানা এরা দুজন মিলে লড়াই করে। এখন দেখবে তার পরের পর্ব। ডাকুবাগের ভাতিজা আর কিংকং এর ছানা লড়াই করতে করতে একটা সময় ডাকুবাগের ভাতিজা আহত হয়ে যায়। তখন কিংকং এর ছানা বলে, যা, তোকে আজকে জানে মারলাম না, তোকে ছেড়ে দিলাম। তুই যদি আমার বন্ধু না হতি তাহলে আজকে তোকে এই মাটিতে পুঁতে রাখতাম। আমার জঙ্গলে এসে আমার শিকার নেওয়া, আবার আমার সাথেই গলা উঁচু করে কথা বলা, তোর এত বড় সাহস হলো কিভাবে? যা, এখন বাঘের মতো নয়, মিচি বিড়ালের মতো এই এলাকা ছেড়ে চলে যা। এ কথা বলে কিংকং এর ছানা সেখান থেকে চলে যায়। আর তখন ডাকুবাগের ভাতিজা বলে, শালা কিংকং এর বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমাকে মারলি? দাঁড়া, আমি আমার বাহিনী নিয়ে এখনই আসছি। তোর এই অপমান আমি সুদে আসলে ফেরত দেব, বুঝলি? তুই আমাকে একটু সময় দে। ওফ, যে মারটা মেরেছে আমার হাড়গোড় যেন এক করে দিয়েছে। এখন কিভাবে যে আমার জঙ্গলের দিকে যাই, তার উপর আবার চেলাগুলোকে পাঠিয়ে দিয়েছি। ওফ, আমার এই জীবনটা আর ভালো লাগছে না। যাই, সামনের দিকে এগিয়ে যায়। আর ওরা ছিল না, একদিক দিয়ে ভালোই হয়েছে, থাকলে তো আমার মান ইজ্জতের ফালুদা হয়ে যেত। এ কথা বলে ডাকুবাগের ভাতিজা সেখান থেকে চলে যায় আর ডাকুবাগের ডেরায় চলে যায়। তখন ডাকুবাগ তার ভাতিজাকে দেখে বলে, আরে ভাতিজা, কি হয়েছে তোর? তোর সারা শরীরে এত ক্ষত চিহ্ন কেন? তোকে কে মেরেছে বলতো? আরে কি বলছেন চাচা যান, আমার গায়ে আর কে হাত দিতে পারে চাচা যান? আপনি অনুমান করেন তো, কার বুকের পাটা আছে এত বড়? কে? ওই ডাকু শিয়াল নাকি? আমি তো বলতে পারছি না। এত ভনিতা করছিস কেন? তাড়াতাড়ি সব খুলে বল। তোর সব খুলে না, তোর মুখ দিয়ে বল। আরে চাচা যান, আমাকে ওই ছোট লোক কিংকং এর ছানা মেরেছে। ওর এত বড় সাহস, আমার মতো চৌধুরী বংশের বাঘের গায়েও হাত তুলেছে। ও আমার গায়ে হাত তুলেছে, ওর কত বড় সাহস! এখনই চলো, ওকে শেষ করে দেই, চলো। এরপর ডাকুবাগ বলে, আরে ধুর, আমি কেন যাব? আমি টাকা পয়সা খরচ করে রেড হাল্ককে আনতেছি কি খাট্টা খাওয়ার জন্য? তুই চিন্তা করিস না ভাতিজা, সবগুলোকে একসাথে মারবে ওই রেড হাল্ক। একটু ধৈর্য ধর, ও বোধহয় প্রায় চলেই এসেছে। পিঁপড়া মেরে হাত নষ্ট করে লাভ নেই। আমরা হচ্ছে এখানকার গডফাদার, বুঝলি? গডফাদাররা কখনো নিজেরা হাত রক্তাক্ত করে না। চাচা যান, আমি ব্যথায় পাচ্ছি না, এখন কি করতে পারি বলেন তো? যাও, তুমি গুহায় যাও, বাঘিনীরা তোমাকে মলম লাগিয়ে দেবে। তোমার দ্বারা আর কি সম্ভব বলো? তোমার মতো বাঘ যদি এই জঙ্গলের রাজা হয়, তাহলে তো আমাদের বংশে চুনকালি মেখে যাবে। আমার কি দুর্ভাগ্য, আজকে যদি আমার ছানাটা বেঁচে থাকতো, ও আমার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করত। আর তোমার বাপগুলো তো মরে গেল, তোমার মতো একটা বাউন্ডুলেকে রেখে গেল। এখন তোমাকে নিয়েই আমার যত জ্বালা। এদিকে আমারও বয়স বাড়ছে, আমিও বুড়ো হয়ে গেছি। আচ্ছা, যা কি সব কথা, যাও হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে নাও, নিজের সুরত ঠিক করো। রেড হাল্ক আসছে, তাকে স্বাগতম জানাতে হবে। তোমার এই চেহারা দেখলে তো সে আবার চলে যাবে। আর ওই দিকে কিংকং এর ছানা কিংকং এর কাছে গিয়ে বলে, বাবা জানো কি হয়েছে আজকে? সেই ডাকুবাগের ভাতিজাটা এই জঙ্গলে ঢুকেছিল আর আমাদের শিকার চুরি করছিল। ওকে আমি আচ্ছা মতো পেতানি দিয়েছি, এমন পেতানি দিয়েছি যে ওর হাড়গোড় ছুটে গেছে। কি এত বড় সাহস! ও আমাদের জঙ্গলে ঢুকেছে, আবার আমাদের শিকার চুরি করেছে। তুমি ওকে ছাড়লে কেন? ওকে ধরে ওর কলিজাটা রেখে দিলে না কেন? আমি ভুনা করে খেতাম। আমার জঙ্গল থেকে আমাকেই ও বের করে দিয়েছে, আবার এই জঙ্গলে আমাদের শিকার খেতে এসেছে। ও সাহস কত বড়! থাক বাবা, আমি ওর হালুয়া টাইট করে দিয়েছি, তোমাকে আর উত্তেজিত হতে হবে না। আর আমার চেলাদের বলে দিয়েছি ও যেন আর এই জঙ্গলে ঢুকতে না পারে। ঠিক আছে আমার ছানা, তুমি খেয়াল রাখবে, জঙ্গলের আশপাশটা দেখে রাখবে। আর এই দিকে সেই রেড হাল্কটা তার জাহাজটা সেই জঙ্গলে নিয়ে আসে। আর তারা জাহাজ থেকে নেমে চারপাশটা দেখতে থাকে। জলে আগুন বুকেতে দেবিরি দে লাগাইয়া দে, সবকিছু সিস্টেমে ফালাইয়া দিমু। ডাকু শিয়াল রে আমি মাইরা ফেলমু। কেরা হায় রে কেরা বেরা, কেরা হায় রে কেরা বেরা। ও স্যার, এই জঙ্গলটা তো অনেক ছোট, আপনি এই জঙ্গল থেকে কি কামাই করবেন? আমাকে মানিজ্য থাকবো তো? ওই বেটা, আমি ওস্তাদ না তুই ওস্তাদ? আচ্ছা, এত কথা বাড়াইস না। ওই ডাকুবাগ কই?
কে রিসিভ করবে আমাদের এখান থেকে? কোথায় সেই ডাকুবাগ? তখনই সেখানে সেই ডাকুবাগ আর সেই কালু মাস্তান, টুনি পাখি, ডাকুবাগের ভাতিজা আর সেই ডাকুবাগের চেলাটাও সাথে আসে। আর তখন ডাকুবাগ রেড হাল্ককে দেখে বলে, স্বাগতম, সুস্বাগতম রেড হাল্ক। আমাদের জঙ্গলে এসে আপনি আমাদের জঙ্গলকে ধন্য করেছেন। এখন চলেন এই গরিবের বাড়িতে দুমুঠো ডাল ভাত খাবে। এই কি বলছিস? আমি কি দুমুঠো ডাল ভাত খেতে এসেছি নাকি রে? সেই পুরো সাগর পাড়ি দিয়ে আমি এখানে এসেছি ডাল ভাত খেতে? হাদারাম, তোকে তুলে কিন্তু আছাড় মারবো, তোকেই কিন্তু কাবাব বানিয়ে খেয়ে বলবো, বলে দিলাম। না না রেড হাল্ক, ওটা তো কথার কথা বলেছি। আপনার জন্য আস্ত একটা গরু, 3 কেজি খাসির মাংস, 3 কেজি রসগোল্লা আর উট পাখির ডিম রেডি করে রেখেছি। আপনার একবেলার খাবার, রাতের খাবার হবে আরো স্পেশাল। এত কম খাবার রেডি করেছিস? তোর কি মাথায় কোনো ঘিলু বুদ্ধি নেই? যাই হোক, তোর খাবার নিয়ে আমার কোনো কমপ্লেন নাই আপাতত, কিন্তু তোদের জঙ্গলটা তো ছোট কেন? তাড়াতাড়ি এখানের কাজটা শেষ করে আমি চলে যাব। আমার তোর সুরও তো পছন্দ হয় নাই, তোর জঙ্গলও পছন্দ হয় নাই। আর কি লিলিপুটদের সাথে নিয়ে ঘুরিস? তুই বলে ডাকু বাঘ, আমার তো মনে হচ্ছে তুই পাদু বাঘ। রেড হাল্ক, আর অপমান করেন না। আপনাকে অনেক দরকার দেখেই এখানে ডেকে এনেছি। চলুন আগে বিশ্রাম নেবেন, তারপর আমি ওই ডাকু শিয়ালের খবর দিচ্ছি ও কোথায় থাকে। হ্যাঁ, এবার এসেছিস তুই কাজের কথা। ঠিক আছে, চল, আমাকে নিয়ে চল তোর গুহায়। এ কথা বলে ওরা চলে যায় ডাকুবাগের গুহায়। আর সেখানে রঙের রঙের অনেক খাবারের আয়োজন ছিল। আর রেড হাল্ক যখন বিশ্রাম নিচ্ছিল, তখন ডাকুবাগের সেই চেলাটা মনে মনে বলে, আবে হালায়, এ পেতি মাস্তানের লেগে কত আয়োজন করছে ডাকুবাগ, আর আমার লেগা কেউ আজ পর্যন্ত কোনো আয়োজন করলো না। এই রেড হাল্কের মতো যদি হইতে পারতাম, তাহলে লাইফটা কত সুন্দর হইতো, সবাই আমারে বস বস কইতো। যাই হোক, আমার উদ্দেশ্য তো এই দুইটার মধ্যে মারামারি লাগাইয়া এই জঙ্গলের দখল নেওয়া। ডাকুবাগও মরুক, ওই ডাকু শিয়ালও মরুক, তারপর তো রাজত্ব করবো আমি। আর রাত হয়ে যায়। পরের দিন সকালবেলা রেড হাল্ক ডাকুবাগকে বলে, এই এই ডাকুবাগ, আমাকে কোথায় শুয়েছিস তুই? মশা তো আমার অর্ধেক রক্ত খেয়ে ফেলেছে। তোদের বাড়িতে কি কোনো কয়েল, এরাসল কিছুই নেই? এরাসল যদি থাকতো তাহলে আমি আগে তোর মুখে মারতাম। দুঃখিত রেড হাল্ক, এটা তো আমি খেয়াল করি নাই। আপনার যে বডি, আমি ভাবছি মশারা ভয় পাবে। আচ্ছা, তো এইসব কথা আর ভালো লাগছে না, কেন তাড়াতাড়ি চলে যাব। এখন বল তোর প্ল্যান কি, আর কোন জায়গায় যেতে হবে, কোন ডাকু শিয়ালকে মারতে হবে, বল। রেড হাল্ক, একটু অপেক্ষা করুন, আপনার জন্য সকালের নাস্তার ব্যবস্থা করেছি। আগে খাওয়া দাওয়া করুন, আপনার মেজাজ গরম। খাওয়া দাওয়া করে তারপরে আমরা কথা বলবো। আচ্ছা ঠিক আছে, নিয়ে আয় দেখি কি বানিয়েছিস। আর ওই দিকে ডাকু শিয়াল যখন গুহা থেকে বাইরে যাচ্ছিল, তখন তার মেয়েটা বলে, বাবা বাবা, তুমি কোথায় যাচ্ছ? মা, আমি একটু বাইরে যাচ্ছি শিকার করতে। না হলে তোমরা আজকে কি খাবে বলো? আমরা তো দিন আনি দিন খাই। এই যে শুনুন, আজকে আপনি বাইরে যাবেন না, ঘরে যে খাবার আছে আমরা তাই খাবো। কি বলছো? আমার তো এমনি তো বাইরে যেতে হবে, আমি একটা ডাকু শিয়াল। আমি কি ঘরের মধ্যে ডিম ওম দিব নাকি? এই গুহার মধ্যে আমার দম আটকে আসে, বুঝেছো? তাই বাইরে একটু মুক্ত হাওয়া খেয়ে আসছি। তখন ডাকু শিয়ালনি বলে, আজকে আমার মনটা কেমন যেন করছে, আপনি বাইরে যাবেন না। কেন জানি মনে হচ্ছে বড়সড় কোনো বিপদ হবে। আরে আমি তো তোমাদের মতো বড় বিপদ নিয়ে আছি। আমার আর কি হবে? একদিকে ডাকুবাগ, তারপর মাকড়সা দানব, তার উপর শেফালি, এই সকল কিছু নিয়েই তো আমার বিপদ। আমার জীবনটাই তো একটা মহা বিপদের প্রলয়। যাই হোক, তোমরা বেশি কথা বাড়িও না, আমার এমনিতেও একটু কষা হয়েছে। আমি মুক্ত হাওয়াতে এটা ছেড়ে আসবো। এই বলে ডাকু শিয়াল সেখান থেকে চলে যায়। আর কিছু দূর হাঁটতে না হাঁটতেই ডাকু শিয়াল একটি শিকার দেখতে পায়। ওহ, ভালোই হয়েছে, ঘর থেকে 2 কদম এগিয়েই এই নাদুস নতুন হরিণটাকে পেয়েছি। এখন এটাকে আমার শিকার করতে হবে। এই বলে ডাকু শিয়াল সেই হরিণটাকে শিকার করে। যখন ডাকু শিয়াল ওই হরিণটাকে শিকার করছিল, তখন গাছের আড়ালে দাঁড়িয়ে সেই কালু মাস্তানটা ডাকু শিয়ালের সবটা দেখছিল।
আর ডাকু শিয়াল সেই শিকার নিয়ে যখন তার গুহার কাছে চলে যায় তখন ওই কালু মাস্তানটাও আর পিছু পিছু তার গুহার কাছে চলে যায় আর একটি গাছের আড়ালে লুকিয়ে থাকে। ডাকু শিয়াল তার গুহার কাছে গিয়ে বলে, এই কুতকুতি, কই তুমি? দেখো তোমাদের জন্য কি নিয়ে এসেছি। আজকে মজা করে এটা ফ্রাই করে খাবো, বারবিকিউ করতে হবে কিন্তু। আমি কিংকংকেও একটা দাওয়াত দিয়ে আসি, তাড়াতাড়ি খুব সুন্দর করে এটা রান্না করবে কিন্তু। বাবা বাবা, আমি কিন্তু লেগ পিসটা খাবো, বুঝছো? আচ্ছা, তুমি লেগ পিস কেন, তুমি এই হরিণের কলিজাটাও খাবা। আচ্ছা আমি যাই, আমার পেট এখনো ক্লিয়ার হয়নি। তখন সে কালু মাস্তান সেখান থেকে চলে যায় আর ডাকুবাগের গুহায় গিয়ে বলে, ডাকুবাগ, ডাকুবাগ, শুনে যান, শুনে যান। আর তখনই আর ডাকুবাগ বলে, এই কি হয়েছে? সারার মতো এত চিল্লাচ্ছিস কেন? এমনি অনেক টেনশনে আছিস, তুই জানিস না? ডাকুবাগ, আমি আপনার জন্য একটা খবর নিয়ে এসেছি। এই অশান্তির মধ্যে আবার নতুন কি অশান্তি নিয়ে এসেছিস বল? ডাকুবাগ, আমি ডাকু শিয়ালের আস্তানা আর কিংকং এর আস্তানা দেখে এসেছি। আপনাদের জন্য সুবিধা হবে ওদের অ্যাটাক করতে। বেশি দেরি না করে চলুন, ওরা কিছু টের পাওয়ার আগেই আমরা হামলা করে দেই। ওহ, ভালো খবর এনেছিস তো। তোকে 7 দিন বিরিয়ানি খাওয়াবো, যা। যাক, আমিও বেঁচে গেলাম, আমার কাজটা তাড়াতাড়ি হবে। কোথায় সেই ডাকু শিয়াল আর কিংকং? আমাকে নিয়ে চলো। ঠিক আছে, চলেন। আর রেড হাল্ক, কালকে থেকে আমার পায়ের গোড়ালিটা ব্যথা করছে, আমি হয়তো যেতে পারবো না। এই আমার সাগরেদ আপনাদের নিয়ে যাবে, আপনারা যান। আরে দূর, তোর মতো মিচি বিড়াল আমার নেওয়ারও ইচ্ছা নাই, আমি একাই যাচ্ছি। এই বলে রেড হার আর তার সৈন্যবাহিনী নিয়ে কালু মাস্তান ডাকু শিয়ালের জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। আর ওই দিকে ডাকু শিয়াল কিংকং মিলে সেই হরিণটা খেতে লাগে আর গল্প গুজব করতে থাকে। ভাই ডাকু শিয়াল, হরিণটা আসলেই খুব সুস্বাদু ছিল, ওর মাংসগুলো তেল তেলে ছিল। অনেকদিন পরে এমন মাংস খেয়েছি গো, মনটা পুরো ভরে যাচ্ছে। ভাই তুমি খুশি হয়েছো, এই জন্য আমিও খুশি হয়েছি। তোমার মতো বন্ধু পেয়ে আমার 7 জনমের কপাল খুলে গেছে। নাও নাও, তোমার জন্য পুরোটাই দিয়ে দিব, তুমি আরেকটু খাও। আমার যতক্ষণ খিদে না মিটছে খেতে থাকো। না ভাই, এত বেশি খেলে আমার বডি ফিটনেস নষ্ট হয়ে যাবে, আমি তো ডাইটিং এ আছি। দেখিসনি আর্নল্ড শোয়ার্জনেগার? আমার ওর মতো হতে হবে, বুঝেছিস? প্রতিদিন 20টা করে পুশ আপ দেই। দেখো ভাই, আমি তো এগুলো বুঝি না। আর্নল্ড শোয়ার্জনেগার কি, এটা খায় না মাথায় দেয়? এসব বাদ দাও, তুমি খাবারগুলো খেয়ে নাও। কালু মাস্তান, রেড হার আর তার দলবল অনেকটা পথ চলে আসে। আর কিছুক্ষণ পর ডাকু শিয়াল আর কিংকং এর সেই জঙ্গলে ওরা প্রবেশ করে। প্রবেশ করেই চারপাশে বোমা হামলা শুরু করে দেয়। কিংকং আর ডাকু শিয়াল সেই বোমের শব্দে হুড়মুড় খেয়ে দাঁড়িয়ে পড়ে। আরে কি হয়েছে? এত আওয়াজ কিসের? বোমের শব্দ কোথা থেকে আসছে? আমাদের জঙ্গলে হচ্ছেটা কি? চল তো ডাকু শিয়াল, আমি এই জঙ্গলের রাজা, আমাকে এই ব্যাপারটা অবশ্যই দেখতে হবে। আমার সাথে চল, তুই আমার বডিগার্ড হিসেবে থাকবি। এ কথা বলে ডাকু শিয়াল, কিংকং আর কিংকং এর ছানা ওরা 3 জন মিলে জঙ্গলের সামনে গিয়ে যায়। আর কিছু দূর যেতে না যেতেই গিয়ে দেখে রেড হার তার দলবল নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে। কিংকং রেড হারকে দেখে বলে, আরে বাবা, এই দানবের মতো মানুষটা কোথা থেকে এলো? দানবকে তো আগে কখনো দেখিনি, আর ও এখানে এসে বোমাবাজি করছে কেন? কি কারণে এসেছে? এই লাল খাটাস, তুমি কোথা থেকে এসেছো? আমাদের জঙ্গলে বোমাবাজি করছো কেন? জঙ্গলটা কি তোমার বাপের? এখানে অনেক পশু পাখিরা থাকে, তুমি কেন বোমা হামলা করছো? আমি এই জঙ্গলের রাজা, তোমাকে আমার কাছে জবাবদিহি করতেই হবে। তুমি কে বলো, তুমি কে? আরে আমার চিনোস না? আমি হচ্ছি রেড হাল্ক। আমার কথা শুনলে মহিষার বাঘ এক ঘাটে পানি খায়। আমি হচ্ছি নাম্বার 1 টেররিস্ট, রেড হাল্ক। এখানে এসেছি তোদের মেরে ফেলতে। তোদের মৃত্যু আমার হাতে, বুঝলি? ওরা 3 জন লড়াই করতে করতে একটা সময় কিংকং, ডাকু শিয়াল, কিংকং এর ছানা আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
যখন ডাকু শিয়ালের বউ কোনো উপায় পাচ্ছিল না, তখন সে ভাবছিল, হে আল্লাহ, এখন আমি কি করব? ওরা তো ওর সাথে পারছে না। কে এমন আছে এর সাথে লড়াই করে পারবে? আমাকে কোনো একটা উপায় বলে দাও। তখন ডাকু শিয়ালের মেয়ে বলে, মা মা, আমাদের কাছে যে জাদুর পাথরটা আছে না। কোন জাদুর পাথর মা? ওই যে তোমার কাছে একটা চকচকে জাদুর পাথর। ও, ঈগল কবিরাজ মশাই দিয়েছিল ওটা আমাকে। মা দেখো না ওটার সাহায্যে কিছু করতে পারো কিনা। বাবাকে পেয়েছি, এখন আবার হারিয়ে ফেলবো। যেভাবেই হোক আমার বাবাকে বাঁচাতে হবে। হ্যাঁ মা, চল ওই জাদুর পাথরটা নিয়ে আসি। এই বলে ডাকু শিয়ালের বউ সেই জাদুর পাথরটা হাতে নিয়ে বলে, হে জাদুর পাথর, আমার তোমার সাহায্য দরকার। তুমি আমাকে সাহায্য করো, এখনই আমাকে সাহায্য করো। আমার স্বামীকে বাঁচিয়ে নাও ওই দানবটার হাত থেকে। ঠিক সেই মুহূর্তে সেই জাদুর পাথর থেকে আলো রশ্মি বেরোতে থাকে, আর তখন সেখানে জাদুর সাহায্যে গ্রিন হাল্ক চলে আসে। আমি চলে এসেছি তোমাদের সাহায্য করতে। এই বলে সেই গ্রিন হাল্ক সেখান থেকে দৌড়ে রেড হাল্কের কাছে চলে যায়। রেড হাল্ক গ্রিন হাল্ককে দেখে বলে, আরে এটা তো আমার মতো দেখ, এটা কোথা থেকে এলো? এ দেখি গ্রিন হাল্ক। এই গ্রিন হাল্ক, তুই কোথা থেকে আসলি? ভালোই ভালো এখান থেকে চলে যা, না হলে কিন্তু তুই আমার হাতে মারা পড়বি। আমি মরবো না তুই মরবি, এখন তো সময় এটা বলে দেবে। আয়, এই লিলিপুটদের সাথে কি লড়াই করছিস? সাহস থাকে তো আমার মতো পুরুষের সাথে লড়াই করে দেখা। এই বলে ওরা দুজন লড়াই শুরু করে দেয়। সে কি লড়াই, তুমুল লড়াই। ওরা দুজন লড়াই করতে করতে রেড হাল্ক সেখানে আহত হয়ে পড়ে থাকে। তখন রেড হাল্ক বলে, ওরে বাবারে, এ কোথা থেকে আসলো? এ তো আমার চেয়েও শক্তিশালী। আমার তো জান বাঁচাতে হলে এখান থেকে এখনই পালাতে হবে। এই, কে কোথায় আছিস? তাড়াতাড়ি চল, এখান থেকে পালাতে হবে, না হলে আমরা জানে মারা পড়বো। চল চল। হ্যাঁ হ্যাঁ হুজুর, ও অনেক শক্তিশালী, ওর সাথে পারবো না আমরা। চলুন, জীবিত থাকলে অনেক টাকা পয়সা কামানো যাবে, মরে গেলে তো আমরা কিছুই ভোগ করতে পারবো না। এই বলে ওরা ওখান থেকে চলে যায়। আর ডাকু শিয়ালের বউ সেই গ্রিন হাল্কের কাছে এসে বলে, আপনাকে অনেক ধন্যবাদ আমার স্বামীকে বাঁচানোর জন্য। তোর ধন্যবাদ আমার লাগবে না। তোর ধন্যবাদ ধুয়ে কি আমি পানি খাবো? এই জাদুর পাথর যার কাছে আছে আমি তার কৃতদাস। তুই আমাকে হুকুম করেছিস তাই আমি এসেছি, এখন আমি চলে যাচ্ছি। এই বলে সেই দানবটাও সেখান থেকে চলে যায়। যেভাবেই হোক আমাদের খোঁজ নিতে হবে, এই রেড হাল্ক কোথা থেকে এসেছিল আর কেনই বা আমাদের মারতে যাচ্ছে। ডাকু শিয়াল, চল আমরা খোঁজ লাগাই। ভাই, এখন শরীরের যে অবস্থা তাতে তো আমরা আর এখন খোঁজ নিতে পারবো না, আমাদের একটু বিশ্রাম নিতে হবে। কালকে আপনি আর আমি একসাথে খুঁজবো। একথা বলে ওরা যে যার গুহায় চলে যায়। ওইদিকে পাতালপুরীতে মাকড়সা দানব দিনকে দিন আরো শক্তিশালী হয়ে যায়। আমি আসছি ডাকু শিয়াল, কিং কং, তোদের মাটিতে পুঁতে ফেলবো। আমি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। হে পাতালপুরের দেবতা, আমাকে আবার পৃথিবীতে পাঠাও, আমি প্রতিশোধ নেব। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের ডাকু বাঘ আর ডাকু শিয়ালের আজকের পর্ব? ভালো লাগলে কমেন্টে জানিয়ে দাও। তোমরা তো কিছু লেখো না, এই জন্য আমাদের ভিডিওগুলো ভাইরাল হয় না। তাই কষ্ট করে একটু লিখে দাও না বন্ধুরা। আর গল্পে কি কি দিলে আরো ভালো হয় তা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে দাও। বন্ধুরা, তোমরা যদি একটা লাইক না দাও, এত কষ্ট করে ভিডিও বানিয়ে কি লাভ বলো? তাই ভিডিও দিতে অনেক দেরি হয়ে যায়। আশা করি তোমরা সবাই লাইক দেবে। ভালো থেকো বন্ধুরা।